হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা ক্লাস 11-12 ছাড়াও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয় তাদের সকলের জন্য। আজকের ভিডিওতে আমরা এমসিকিউ 100% সঠিক করার সেরা কৌশলগুলো আমরা জানব। অনেক সময় আমরা খুব ভালো পড়াশুনো করে যাই, তারপরেও কিছু কিছু প্রশ্ন উত্তর আমাদের অনেক ভাবায় বা চিন্তা করায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা অল্প প্রিপারেশন নিয়েও পরীক্ষার হলে চলে যাই। তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন কিছু ট্রিক্স বা গোল্ডেন রুল আমি এনেছি, যেগুলো ফলো করলে তোমরা 100% সঠিক উত্তর করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে পরপর একটা একটা রুলস আমি আলোচনা করছি, ভালো করে বোঝো এবং সেটা নিজের পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, দেখবে তোমরা সাকসেস পাবেই। তো এই এমসিকিউ করার ক্ষেত্রে যে রুলসগুলো আমি এনেছি সেগুলো পরপর আমরা দেখব। এখানে আমি এমসিকিউ অ্যান্সার করার 10টি সেরা রুলস বা ট্রিক্স বলা যেতে পারে আমি এনেছি, যেগুলো অনেক প্রশ্ন উত্তর বা অনেক বই দেখে, ঠিক আছে, তারপরে বিগত বছরগুলোর পরীক্ষার প্রশ্নপত্র দেখে সেখান থেকে এই রুলসগুলোকে খুঁজে খুঁজে বার করে আনা বলা যেতে পারে। তো প্রথমে 10টি ট্রিক্সের মধ্যে আমরা 4টি এমনি আমরা দেখব। যে প্রথমত কি বলছে, যে প্রশ্নটি সম্পূর্ণ পড়ো, অর্থাৎ তোমার প্রশ্নপত্রের যে প্রশ্নটা আছে সেটা সম্পূর্ণ ভালো করে পড়ো, একবার ছাড়া দুবার, দুবার ছাড়া তিনবার, বারবার রিডিং দাও, রিডিং দিয়ে পড়ো। দ্বিতীয়ত, আগে নিজের উত্তর ভাবো। প্রশ্নটা বারবার করে পড়ার পরে নিজের মন যেটা বলতে চায় যে কোন উত্তরটা হবে সেটাকে চিহ্নিতকরণ করো। 3 নম্বর, ভুল অপশান আগে বাদ দাও। অর্থাৎ সাধারণত এমসিকিউ পরীক্ষায় 4টি অপশান থাকে। তোমার যেটা মনে হচ্ছে যে এ বা বি, এই অপশান দুটো কোনো মতেই হতে পারে না, তাহলে সেই দুটোকে আগে বাদ দাও। তারপরে যে অপশান দুটো পড়ে থাকে সেই দুটোকে নিয়ে ভাবো। আর 4 নম্বর, পরীক্ষার হলে একদম সময় নষ্ট করবে না। যে প্রশ্নটা তোমার মনে হচ্ছে যে অসুবিধা হবে বা হতে পারে, সেই প্রশ্নটাকে ছেড়ে দিয়ে পরের প্রশ্নে চলে যাও। তো প্রথমেই 4টে তো কমন প্রশ্ন পাওয়ার পর এগুলো আমাকে করতেই হবে। এরপর যেগুলো বলবো সেইগুলোই কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইগুলোই তোমাদেরকে সঠিক নম্বর পেতে সহযোগিতা করবে। তো এর পরের ট্রিক্স কি আছে চলো দেখি। স্তম্ভ মেলানো। আমরা জানি আমাদের প্রত্যেকেরই পরীক্ষাতে, এমসিকিউ পরীক্ষাতে এমন কিছু স্তম্ভ মেলানো পড়ে যেগুলো আমাদের করতে অনেক অসুবিধা হয়, অপশানগুলো দেখার পর বেশি অসুবিধা হয়। তাই এই স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমি বলবো একদম ঘাবড়াবে না, একদম চিন্তা করবে না, একদম নিচের এই অপশানগুলো দেখে ওপরে মেলাতে যাবে না। কি করবে, প্রথমত চারটে যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে আমরা এখানকার উদাহরণ নিয়েই আমরা আলোচনা করে দেখি যে কিভাবে আমরা উত্তরটি করব। ধরো স্তম্ভ এতে কোঠারি কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার কমিশন আর গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ আছে। এবার এগুলোর মধ্যে আমি কোনোটা সম্পর্কে জানি না, কিন্তু এতটুকু মনে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোথাও পড়েছিলাম 1948-49 সাল নাগাদ। তাহলে এটা আমার মনে পড়ছে, তাহলে আমি অন্য কোনো দিকে তাকাবো না, নিচের অপশানেও তাকাবো না। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948, তাহলে 2-এর সাথে এ মিলছে। এইবার আমি নিচে অপশানে এসে দেখবো যে 2-এর সাথে এ কোন কোন জায়গায় আছে। তাহলে 2-এর সাথে এ আছে, বি এর দাগে আছে, আর 2-এর সাথে এ আছে, ডি এর দাগে আছে। তাহলে বি আর ডি, তাহলে দেখো দুটো অপশান অটোমেটিক বাদ হয়ে গেল, এ বাদ হয়ে গেল আর আমাদের নিচে সি বাদ হয়ে গেল। তাহলে আমাদের বি আর ডি এর মধ্যে উত্তর হবে। তারপর আমাকে
আর একটা বাঁচতে হবে, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 2-এর সাথে এ মিলছে, তাহলে বিতেও আছে 2-এর সাথে এ, ডিতেও আছে 2-এর সাথে এ। আর একটা কষ্ট করে যদি মেলাতে পারি, যেমন মুদালিয়ার কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পরেই আমি পড়েছি, তাহলে 1952, তাহলে 3-এর সাথে বি মিলছে, তাহলে 3-এর সাথে বি মিলছে কোনটায়? 3-এর সাথে বি মিলছে এই বিতে মিলছে, বি এর অপশানে মিলছে। তাহলে এক্ষেত্রে আমার আর কোনো অপশান কোনো দিকে তাকানোর দরকার নেই, তাহলে উত্তরটা হবে বি। তো স্তম্ভ মেলানোর ক্ষেত্রে এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো, যে কোনো একটা আগে করার চেষ্টা করবে এবং সেইটা দেখে অপশান করবে, তাহলে বাদবাকিগুলো না হলেও তোমরা 90% পেরে যেতে পারো। তাহলে স্তম্ভ মেলানো হয়ে গেল। এরপরে আসবে বিবৃতি ও কারণ ব্যাখ্যা, সবচেয়ে চিন্তার প্রশ্ন আমাদের ক্ষেত্রে, কিন্তু এটা অনেক সময় খুব সহজেই উত্তর করা যায়। অনেক প্রশ্ন উত্তর দেখার পরে এই সিদ্ধান্তে মোটামুটি আমি আসতে পেরেছি যে এই বিবৃতি ও কারণ ব্যাখ্যায় যদি তোমাদের এমন অপশান দিয়ে দেয় যে এ ও আর উভয় সত্য, কিন্তু এ আর এর যথাযথ ব্যাখ্যা নয়, আর যথাযথ ব্যাখ্যা, তো এই দুটো অপশান যদি থাকে তাহলে 90% ক্ষেত্রে তোমরা ধরেই নাও যে সি আর ডি এমন উত্তর হবে না। তাহলে 90% কোন উত্তরটা হতে পারে? যেখানে যথাযথ ব্যাখ্যা আছে এই উত্তরটা 90% হবে। আর 10% প্রশ্নের ক্ষেত্রে এই উত্তরটা যাবে 10% প্রশ্নের ক্ষেত্রে। এইবারে যদি তোমরা ভালো করে প্রশ্নটাকে মানে বিবৃতির কারণটাকে ভালো করে তোমরা পড়ো, তাহলে এই এ আর বি মানে সাধারণত বলছি যে যথাযথ ব্যাখ্যা 90% এই উত্তরটাই হয়, আর 10% ব্যাখ্যা নেওয়া হয়। তো একটু ভালো করে যদি পড়ে চিন্তাভাবনা করো তাহলে তোমরা এখান থেকে অনায়াসে উত্তর বার করতে পারবে। তাহলে এটা তো একটা ট্রিক্স। এরপরে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স বলা যেতে পারে, যে একদমই হচ্ছে না, তো সেক্ষেত্রে কিছু প্রশ্ন দেখে কিভাবে উত্তর করব। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই 7 নম্বর ট্রিক্সটা কি বলছে, যে কিছু প্রশ্নের ক্ষেত্রে 4টি অপশানের মধ্যে একটি অপশান খুব বড় হয়। সাধারণত 90% প্রশ্নের ক্ষেত্রে এই বড় অপশানটি উত্তর হবে। অর্থাৎ তোমাকে একটা প্রশ্ন দিয়ে দেখবে 4টে অপশান থাকবে, সেই 4টে অপশানের মধ্যে যিনি প্রশ্ন তৈরি করেন তিনি কি করেন, অনেক সময় উত্তর যেটা হবে সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বড় করে রাখার চেষ্টা করে, যাতে সেই বড় উত্তরের দিকে মনোসংযোগটা কারোর না আসে। কিন্তু তুমি খেয়াল করবে বা লক্ষ্য রাখবে, যদি এমন কোনো প্রশ্নের ক্ষেত্রে যে 4টে অপশানের মধ্যে প্রত্যেকটা অপশান একটা বা দুটো শব্দের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু একটা অপশান আছে পুরো 1.5 লাইন ধরে অপশানটা করা আছে, তো 90% ক্ষেত্রে বলছি যে ওই বড় যে অপশানটা আছে সেই অপশানটাই উত্তর হবে। একদম নিশ্চিন্তে ওইটাকে গোল করে দেবে, ওই অপশানটা সে এ হোক বি হোক যেটা হবে সেটাকে গোল করে দেবে। তারপরের ট্রিক্সটা বি আর সি অপশান স্ট্র্যাটেজি। এটা তো একদম বলা যেতে পারে একদম গোল্ডেন রুল, যে কিছুই হচ্ছে না আমার কি করব, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ আর ডি ছেড়ে দাও, ভুলে যাও, তুমি ধরেই নেবে যে বি আর সি এর মধ্যে উত্তর একটা হবে। যত এমসিকিউ পরীক্ষা হয় সব এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে দেখবে যে এ বি সি ডির মধ্যে সব সময়ের জন্য বি আর সি এই উত্তর দুটোই বেশি বার উত্তর হচ্ছে বা কার্যকর হচ্ছে। তো সেক্ষেত্রে আমার যদি মুখস্থ না থাকে, আমার যদি কমন না হয়, আমি যদি কিছু না পারি, আমাকে যদি কেউ না বলতে পারে, কিছু যদি না হয়, তাহলে আমি এ আর ডি ছেড়ে দেবো, আমি চেষ্টা করব বি আর সি এর মধ্যে যেটা উত্তর আমার মনে হবে সঠিক আমি সেই উত্তরটা করে দেবো, ব্যাস তাহলে হয়ে গেল। আর 9 নম্বর ক্ষেত্রে কি বলছে, যে সবকটি সঠিক আর সবকটি ভুল। এমন যদি কোনো প্রশ্ন থাকে যে সবকটি সঠিক অপশান আছে বা কোনো অপশানে সবকটি ভুল অপশান আছে, মানে 4টে অপশান দিল, প্রথমে 3টে অপশান থাকলো আর লাস্ট অপশানটায় বললো যে সবকটি সঠিক, আর বা কোনো ক্ষেত্রে কী হলো, প্রথম এ বি সি 3টে অপশান থাকলো, ডি অপশানে বললো যে সবকটি ভুল। তো এমন ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে প্রশ্নে সবকটি ঠিক এই অপশানটা থাকবে, 90% ক্ষেত্রে
ওটাই উত্তর হবে। আর যদি সবকটি ভুল থাকে তাহলে 10% ওই সবকটি ভুল এই উত্তরটা হতে পারে। তাহলে এই যে রুলসগুলো পরপর আমি বললাম, যদি কেউ খুব ভালো করে পড়াশুনো করে এবং এই রুলসগুলো বা ট্রিক্সগুলোকে ফলো করে পরীক্ষা দেয়, তাহলে 100% সে পরীক্ষায় ফুল মার্কস বা সাকসেস পাবেই। আর এছাড়া একটা রুলস আছে যেটা সবাইকে মানতে হবে, ওটা ছাড়া আমরা কোনো কিছুই, এই আমাদের এত ট্রিক্স এত রুলস সব বৃথা হয়ে যাবে। সেটা হচ্ছে নিয়মিত পড়াশুনো করা। যে বিষয়ে পরীক্ষা দেবো সেই বিষয়ে নিয়মিত পড়াশুনো করা, সিলেবাস ভালো করে কভার করে যাওয়া এবং বারবার প্র্যাকটিস সেট, মক টেস্ট যা থাকবে, দেখেন যতটা পারবো ততটা আমি প্র্যাকটিস করে যাব। তাহলে আমার পরীক্ষার হলে গিয়ে এত রুলস এত চিন্তাভাবনা কোনো কিছু করার প্রয়োজন হবে না। আমি প্রশ্ন দেখব, আমার উত্তর হবে, আমি সেই উত্তরটাকে টিক বা গোল দিয়ে দেবো, দিয়ে আমি পরীক্ষা শেষ করে আমি বাড়ি চলে আসবো, ব্যাস। তো এটা আর একটা খুব সুন্দর রুলস। ভালো করে পড়াশুনো করো, অনেক মক টেস্ট দাও, অনেক প্র্যাকটিস করো, দেখবে তুমি পরীক্ষায় সাকসেস। তো এই মোট 10টা রুলস যারা খুব ভালো করে ফলো করবে, তো আশা করা যায় তাদের পরীক্ষা খুব ভালো হবে। তো সবাই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রুলস তো অবশ্যই আমাদের ফলো করতে হবে। রুলস ফলো করা ছাড়াও বারবার বলবো, ভালো করে পড়াশুনো করো। ভালো করে পড়াশুনো করলে সবার পরীক্ষা খুবই ভালো হবে। থ্যাংক ইউ। আগামী পরীক্ষা সবার ভালো হোক। আর ক্লাস 11-12 আর কলেজ ব্যাচের যদি এডুকেশন বিষয়ের কোনো নোটস স্টাডি মেটেরিয়াল লাগে তার জন্য যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার। থ্যাংক ইউ।